দেখুন এই ভোট যখন আমার বাংলার এসআইআর করে 90 লক্ষ 91 লক্ষ ভোটার ডিলিট হলো, 27 লক্ষ মানুষকে অ্যাডজুডিকেশন করে বাতিল করলো, তখন আমি বলেছিলাম এই ভোটের কোনো মূল্য নেই, এই ভোট দরকার নেই, যে রাষ্ট্রপতি শাসন জারি ভালো। তারপরে আমি বিভিন্ন মানুষকে বলতাম যে দেখো সব কেড়ে নেবে, মানে ভোট যাই হোক সমস্তটাই কেড়ে নেবে। তার কারণ আছে, কারণ এটাই আরএসএসের 100 বছর পূর্ণ আবার হিন্দু রাষ্ট্র ঘোষণা। আপনারা জানেন যে গত কয়েকদিন আগে, কিছুদিন আজকেই দেখলাম আরএসএসের প্রধান মোহন ভাগবত তিনি বলছেন নরেন্দ্র মোদী তার হাত চেপে ধরে কি একটা উত্তর দিয়েছে যে সৈনিকদের মধ্যে 50% মানুষ আছেন যারা প্রকৃত হিন্দু নয়, মানে বর্ণ হিন্দু নয়, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য নয়। এই অচ্ছুদরা কুড়ে কুড়ে খাচ্ছে, মানে এদেরকে এখনই বাদ দিতে হবে, এদেরকে বাদ দিতে হবে। তো সেই দিকে যাচ্ছে। আমরা যা যা বলেছিলাম তাই মিলেছে, কিন্তু বাঙালির হতাশ হলে হবে না। অত্যন্ত ভালো দিন আসছে আমাদের। কেন জানেন কেন এত ভালো দিন? কারণ বাম আমলে আমরা গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা অনেকটা এনজয় করেছি। আমরা নাবালক ছিলাম, সাবালক হইনি, সবটা তো হয়ে যেত। তৃণমূলের আমলে কি হয়েছে? তৃণমূলের আমলে আমাদের অভিমান বেড়ে গেছে। অমুককে দিল, আমাকে দিল না কেন, অমুককে আমাকে কম দিল কেন, এই বলে ফেললো কেন, ওই দিল্লিতে গিয়ে আন্দোলন করুন বললো কেন, এই হরিচাঁদ গুরুচাঁদকে বলতে গিয়ে রঘুচাঁদ গুরুচাঁদ বলে ফেললো কেন। এটা অভিমান ছিল। কারণ আমাদের একটা ছাতা ছিল, সেই ছাতা আমাদের রক্ষা করতো। প্রত্যেকটা ক্ষেত্রে বাঙালিকে বুক দিয়ে রক্ষা করেছিল, যে পার্টিই করুক। তিনি জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে বিজেপির আমলে আমরা সাবালক হয়েছি, আমরা যুবক হয়েছি। আমাদের বুঝতে হবে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, আমাকে বেঁচে থাকার লড়াই করতে হবে প্রতিটি মুহূর্তে। ভয়াবহ সরকার আসতে না আসতে বুলডোজার নেমে গেছে, বস্তি উচ্ছেদ হচ্ছে, মেরে পিটিয়ে শেষ করে দিচ্ছে, খুন হচ্ছে, মসজিদ মক্তব আগুন লাগিয়ে দিচ্ছে। কে অর্ডার দিচ্ছে দেখুন ভালো করে। এখনো কিন্তু সরকার হয়নি, সরকার হবে কালকে। তাহলে আজকে বা গতকালকে, গত 3 দিন ধরে কারা অর্ডার দিল? অর্ডার কারা দিল? বিজেপির কি কেউ দিল? কোনো নেতা দিল? কোনো অফিসার দিল? তাহলে নোটিশ যাচ্ছে কি করে? মানুষের মধ্যে একটা প্রশ্ন নেই? আসলে মানুষের মধ্যে যে পশুত্ব, যে হিংস্রতা, যে ভয়াবহতা, সে বহু মানুষের মধ্যে আছে। তার জন্য কোনো রাজনীতি লাগে না। সিপিএম হতে পারে, কংগ্রেস হতে পারে, তৃণমূল হতে পারে, বিজেপি হতে পারে, বা এই যে লুম্পেন এবং পশুর দল, তারা নেমে পড়েছে, তারা হুটলাট করছে চারিদিক। এখন এই মানুষগুলো ধ্বংসলীলায় নামছে। এটাই নিয়ম পৃথিবীতে, এটাই হয়ে এসছে। এদের হাত থেকে বাঁচতে এবার মানুষ সংঘবদ্ধ হবে। একটা জিনিস বুঝুন, আজকে সিপিএমের আমলে আমরা যখন সিপিএমের যে নেতা মন্ত্রীরা ছিলেন পুরোপুরি কমিউনিস্ট না হলেও তারা মাটি থেকে উঠে এসেছিলেন এবং তাদের মধ্যে তাদের আদর্শ নীতিটা ছিল। তৃণমূল যে সরকারে এসছেন এবং মমতা ব্যানার্জি নেতৃত্ব দিচ্ছিলেন, তার বেশিটাই বাম ঘরানার মানুষ। সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন করেছিলেন বাম ঘরানার। এরা জেনে শুনে লড়াইটা করেছে। কিন্তু আজকের যে সরকারটা বিজেপির এসছে, এই সরকারের একজন নেতা মন্ত্রী নেই, মানে যারা হবেন, কি মুখ্যমন্ত্রী হোক, কি স্বরাষ্ট্রমন্ত্রী হোক, কি স্বাস্থ্যমন্ত্রী হোক, কি শিক্ষামন্ত্রী হোক, কি তথ্যমন্ত্রী হোক, কেউ জানে না আরএসএস কি জিনিস। 2-1 বাদে যারা আরএসএস ঘরানার, কেউ জানে না, নাথিং। তারা জানে না ইউসিসি। তাদের কাছে ইউসিসি মানে হলো মুসলমানদের 4টে বিয়ে, সেটা বন্ধ করতে হবে। তাদের মধ্যে তারা এই বোধটা নেই যে তার জানাশোনা একটা লোককেও সে দেখাতে পারবে না 4টে বিয়ে। যদি কখনো একটা দুটো আছে, হিন্দুদের মধ্যেও আছে। আমি অরুণাচলে গিয়ে দেখেছি একটা লোকের 35টা বউ, সেও তো হিন্দু। তাহলে ইউসিসি মানে জানে না। ইউসিসিতে শুধু শরীয়তি আইন উঠে যাবে তা নয়,
মানে মুসলমানদের ওই 4টে বিয়ে এইগুলোর জন্য ইউসিসি নয়। হিন্দুত্ববাদী বা আরএসএস এর মূল বিরোধ হচ্ছে হিন্দু কোড। যে হিন্দু কোড 1950 সালে উত্থাপন করে বাবা সাহেব আম্বেদকর পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন, তার উপরে এত আক্রমণ হয়েছিল, সেই হিন্দু কোডকে আইনে রূপান্তরিত করেছিলেন জওহরলাল নেহরু 1956 সালে। কারণ আমাদের এই যে রূপা গাঙ্গুলি, আমি রূপা গাঙ্গুলিকে খুব রেসপেক্ট করি, এই যে রূপা গাঙ্গুলি, পাপিয়া অধিকারী, এই যে মেয়েরা লড়াই করছে, প্রতিবাদ করছে, আন্দোলন করছে, এই যে আসানসোলের ভোটে দাঁড়িয়ে জিতলেন এই ভদ্রমহিলা, এরা যে কথা বলছে, বাজারে বেরিয়েছে, পথে নেমেছে, বক্তব্য রাখছে, কিসের জন্য? হিন্দু কোডের জন্য। আগে হিন্দু মেয়েরা ডিভোর্স করতে পারতো না, হিন্দু কুলীন ব্রাহ্মণ 100-150 বিয়ে করতো, হিন্দু মেয়েদের বাবার সম্পত্তির অধিকার ছিল না, বিধবা বিবাহ হতো না, বিদ্যাসাগর সিম্বলিকভাবে করলেও আইনত হতো না, ক্লিয়ার? ছোট জাত বড় জাত বিয়ে হতো না, স্পেশাল ম্যারেজ অ্যাক্ট ছিল না, দত্তক নিতে পারতো না, এই যে বাচ্চা হলে হওয়ার আগে ছুটি পাওয়া এগুলো পেতো না। এগুলো ইসলাম সংস্কৃতিতে ছিল, মানে শরীয়তি আইনে এদের অনেকটাই ছিল 1500 বছর আগে। এবং বাবা সাহেব আম্বেদকর এইগুলো হিন্দু কোডে লেখে। ফলে ব্রাহ্মণ্যবাদী দয়ানন্দ সরস্বতীর পরবর্তী জেনারেশন, উনি তো ছিলেনই, তার পরবর্তী সময় বাল গঙ্গাধর তিলক থেকে স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই প্যাটেল, রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ, এরা সকলেই কিন্তু মদনমোহন মালব্য, সবাই কিন্তু আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি, সবার মূল টার্গেট ছিল হিন্দু কোডের বিরোধিতা। অর্থাৎ ইউসিসির মধ্য দিয়ে শরীয়তি যেমন উঠবে, হিন্দু কোড উঠবে। এটা জানে না যে মুখ্যমন্ত্রী হবে, যে স্বরাষ্ট্রমন্ত্রী, সে কি জানে? সে জানেই না হোয়াট ইজ সিএ। সিএতে যারা আবেদন করে সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়েছেন, তাদের লেখা আছে তা ব্যক্তির যে পাচ্ছে তার বাবা বাংলাদেশি, মা বাংলাদেশি, বউ বা স্বামী বাংলাদেশি, অর্থাৎ তার প্রতিটি পরিবারের যত আছে, তার ভাই দাদা, তাদের ছেলে মেয়ে, তার নিজের সন্তান সন্ততি সব ইল্লিগাল মাইগ্রেন্ট হয়ে যাচ্ছে। একজন কেউ যদি একটা এফআইআর করে ধরা পড়ে যাবে। তাহলে তারা জানে না এনআরসি কী জিনিস, তারা জানে না সিএ কী জিনিস, তারা জানে না ডিলিমিটেশন কী জিনিস। এই যে এমপি সিটগুলো, সব এমপিগুলো বদমাইশগুলো এখন তো সব বিজেপিতে ঢুকে যাবে। এই সিনেমা আর্টিস্টগুলোকে নিয়েছে। মমতা ব্যানার্জিকে আমরা রেসপেক্ট করি, অনেক ভালো গুণ আছে, কিন্তু প্রচুর খারাপ গুণ ছিল। যারা প্রকৃতপক্ষে মানুষের হয়ে কাজ করেছে, দীর্ঘদিন পার্টি করেছে, তাদের মূল্য দেননি বেশিটা। তিনি দালালদের দিয়েছেন, তিনি দেবকে দিয়েছেন, তিনি অমুককে দিয়েছেন, সিনেমা আর্টিস্টদের দিয়েছেন, তারা বগল বাজিয়ে পালিয়েছেন, তাই তো? ফলে এবার এমপি সিট চলে যাবে। ফলে দেখবেন বাংলার বার্গেনিং পাওয়ার শেষ, ডিলিমিটেশন আটকে গেছে, আবার ডিলিমিটেশন ধরুন কোনো একটা কায়দায় নিয়ে এসে শেষ করে দেবে। ফলত একটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে, আসার কথা, আমার যে বিজেপির এখন যে বিজেপির নেতা মন্ত্রী এমএলএ এমপি হবে বা যারা মুখ্যমন্ত্রী অন্যান্য মন্ত্রী হবে, বেসিক্যালি এরা কিন্তু বাঙালি। এদের রক্তের মধ্যে রবীন্দ্রনাথ আছেন, এদের রক্তের মধ্যে হরিচাঁদ গুরুচাঁদ অনেকের আছে, এদের রক্তের মধ্যে নজরুল আছে, লালন ফকির আছে। এরা টুসু ভাদুকে ভালোবাসে, এরা কবির লড়াইকে ভালোবাসে, শ্রদ্ধা করে, এরা মা কালী, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো উৎসব করে, এরা হনুমান পুজো করতো না। ফলে এদের সংস্কৃতির ওপর, এদের মাতৃভাষার ওপর যখন আঘাত আসবে, এদের খাদ্যাভ্যাসের মধ্যে যখন আঘাত আসবে, বাঙালি হলো মাছে ভাতে, বাঙালি আমিষ খায়। কিন্তু আরএসএস, মূল যে আরএসএস তো সমস্ত শক্তি ব্যয় করে, সিআরপিএফ নামিয়ে, অন্যায় করে, জোর করে, যুদ্ধের মতো করে সুপ্রিম কোর্টকে কেড়ে নিয়ে, নির্বাচন কমিশনকে কিনে নিয়ে এই যে বাংলা দখল করলো। এমনি মুখ দেখতে তো শুভেন্দু অধিকারীকে কি অমুককে মুখ্যমন্ত্রী করার জন্য করেনি, করেছে হিন্দু রাষ্ট্রের জন্য এবং আরএসএসকে এস্টাবলিশ করার জন্য। ফলত যেটা ঘটবে, আরএসএসের আইডিওলজি হিন্দি বলয়, আরএসএস হিন্দি বলয়, যে রামায়ণ পছন্দ করেন, পড়েন, পাঠ করেন, সেটা তুলসী দাসের রামায়ণ। যে রামায়ণ সীতাকে বলছে আমি তোমাকে উদ্ধার করেছি আমার বংশমর্যাদা রক্ষার জন্য, তোমাকে ভালোবেসে নয়।
সুতরাং তুমি হনুমান, জাম্বুবান, বিভীষণ, লক্ষণ যার সঙ্গে খুশি শুতে পারো, মানে বিয়ে করতে পারো। অপরাধ সীতা বলেছিলেন আমাকে, আমি একটু প্রভুকে দেখা করতে চাই, আমি স্বামীকে দেখা করতে চাই। কিন্তু বাংলার সংস্কৃতির, বাংলার রামায়ণ, বাংলার সীতা আমাদের বাড়ির কন্যা, এটা তুলসীদাসের নয়, আমাদের বাংলার হলো কৃত্তিবাসের। ফলে আমাদের বাংলার যখন মোহন ভাগবত বলছেন যে মেয়েদের কাজ হচ্ছে সন্তান জন্ম দেওয়া, খেতে পাওয়া, বিনিময়ে স্বামীকে সুখ দেওয়া, তাই তো? উনি তো নিজের কথা বলছেন না, এটা তো আইডিওলজি আরএসএস এর। আর আমার বাংলার রামায়ণ প্রেমী, সীতা প্রেমী আমার বাঙালিরা, হিন্দু হোক মুসলমান হোক, যখন তার বাড়ির মেয়েটিকে বা বৌমাটিকে কোনো শয়তান ছিঁড়ে খায়, ধর্ষণ করে, তুলে নিয়ে যায়, তারপর তাকে উদ্ধার করার জন্য জীবন অতিবাহিত করে বাঙালি, তারপর সেই কন্যাটিকে, সেই মাটিকে, সেই মেয়েটিকে বলে মারে, এতে তোর কোনো দোষ নেই, মনে কর খ্যাপা কুকুর কামড়েছে তোকে, ভুলে যা, ভুলে যা, তুই চান কর, দেখ সব নোংরা তোর ধুয়ে যাবে। এটাই বাংলা সংস্কৃতি। ফলত এই যে লাগাতার অত্যাচার আসবে, লাগাতার লাগাতার অত্যাচার আসবে, সেই অত্যাচারের ফলে বাংলায় যারা নেতা মন্ত্রী হবে এরা তো আকাশ থেকে পড়বে। এরা তো জানেই না যে এনআরসিতে 1952 কাট অফ ডেট, কোটি কোটি মানুষ এনআরসিতে বাদ যাবে, এদের নেতা মন্ত্রীদের আত্মীয় স্বজনরা বাদ যাবে। বাড়িতে মা বলবে তুই একটা কুলাঙ্গার ছেলে, পাড়ার লোকেরাও বলবে তোকে ঢেলা মারবো, তুই কুলাঙ্গার ছেলে। যে স্বরাষ্ট্রমন্ত্রী হবে তাকে বুলডোজার দিয়ে মসজিদ, মাজার, মক্তব, মাদ্রাসা, গোরস্থান ভাঙতে হবে, ওয়াকফ সম্পত্তিগুলো। অথচ এই মানুষটা হয়তো ব্যক্তি জীবনে মুসলমানদের খুব ভালোবাসেন, বা তাদের বাড়িতে খাওয়া দাওয়া করে একটা যেমনভাবে বাঙালি সমাজ, কিন্তু রাজনীতির কারণে তারা বিরোধিতা করেছে, মুসলমান বিরোধিতা করেছে, আসলে তো সে বাঙালি। ফলত বাংলা একটা ভয়াবহ বিপদ। এই ভয়াবহ বিপদের হাত থেকে শুধু শুধু সিপিএম নয়, তৃণমূল নয়, কংগ্রেস নয়, এই বিজেপি করা ক্ষমতার জন্য যারা বিজেপি করেছে, বা তৃণমূলের নিচের স্তরের ব্যাপক অত্যাচারের ফলে যারা বিজেপিতে এসেছে, এদের মধ্যেও মানুষ আছেন, এদের মধ্যেও বাঙালি আছে, এরাও কিন্তু সব এক হয়ে মিলেমিশে যাবে, মিলেমিশে গিয়ে বাঙালির জাতিসত্তাকে রক্ষা করার জন্য, বাংলাকে রক্ষা করার জন্য তারা লড়াই করবেন। কারণ যত দিন যাবে, যখন বাঙালি এই নেতা মন্ত্রীরা বাঙালির বিরুদ্ধে সেইভাবে মানে অত্যাচার করে বিজেপিকে খুশি করতে পারবে না, তখন কিন্তু কেন্দ্রীয় সরকার এখানকার নেতা মন্ত্রীদের তাড়িয়ে দাঁড়িয়ে একটার পর একটা, গুজরাট থেকে, উত্তরপ্রদেশ থেকে, মধ্যপ্রদেশ থেকে অবাঙালি, হিন্দিভাষী, আমি হিন্দিভাষী সবাইকে খারাপ বলছি না, বহু মানুষ আছে যারা আরএসএস পন্থী মানুষ, তাই সেই আরএসএসের আদর্শকে যারা বিশ্বাস করে, তারা এই পশ্চিমবঙ্গে আসবে, বাঙালি জাতিকে ধ্বংস করার জন্য চেষ্টা করবে। তাই আগামী দিন বাঙালির পক্ষে, বাংলার পক্ষে অত্যন্ত ভালো। দীর্ঘ 100টা বছর ধরে যে আছে, না হয় আপনার উল্টোপাল্টা কথা বলছে, এরকম নানান কিছু দেখতে দেখতে অভ্যস্ত যখন, তখন আমরা দেখলাম আজকে এনডিএ জোটের মধ্যে ভাঙন। এনডিএ জোটের একটি শরিক দল এবং একটি রাজ্যের বৃহৎ দল আজকে দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে, এবং একটি ভাগ বা মেজরিটি ভাগ দলের প্রধানের নির্দেশ উপেক্ষা করে, হুইপ উপেক্ষা করে, দলের অফিসিয়াল স্ট্যান্ডের বিপরীতে গিয়ে আজকে ভোট দিয়েছে। আপনাদের অনেকেই হয়তো জেনে গেছেন ইতিমধ্যেই সংবাদে দেখে যে তামিলনাড়ুতে থেলাপতি বিজয়ের নতুন সরকারের আজকে আস্থা ভোট ছিল। আস্থা ভোটে এমনিতে সবাই জানতো যে বিজয়ের সরকারে আস্থা ভোটে জিতে যাবে, কারণ যখন মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের আমন্ত্রণ পায় রাজ্যপালের কাছ থেকে, তখনই আপনার নিশ্চিত হয়ে যায় যে সরকারের কাছে মেজরিটি আছে, সরকার সাফিসিয়েন্ট নাম্বার নিয়েই আপনার শপথ নিতে যাচ্ছে। তো সুতরাং মেজরিটি নিয়ে টেনশন ছিল না। কিন্তু আজকে যেটা ঘটেছে সেটা আমি একটা ভিডিওতে বলেছিলাম বেশ কয়েকদিন আগেই,
যে এআইএডিএমকে মানে এনডিএ জোটের অন্যতম গুরুত্বপূর্ণ শরিক দল এবং তামিলনাড়ুতে এনডিএর প্রধান দল, এই এআইএডিএমকেতে ভাঙন হতে পারে। তাদের 25 থেকে 30 জন এমএলএ আলাদা হয়ে তারা বিজয়কে টিভিকে সাপোর্ট করতে পারে। আজকে তাই হয়েছে। বিজয়ের পক্ষে আজকে 144 জন বিধায়ক ভোট দিয়েছেন, বিপক্ষে ভোট দিয়েছে 22 জন, আর অনুপস্থিত ছিল ডিএমকের সদস্যরা। আর ভোটদানে বিরত থেকেছে আপনার 5 জনের মধ্যে বিজেপির এমএলএও ছিল, এরা ভোট দেয়নি। এবার আমি এনআইটির কথা বলবো তার আগে, নিটের কথা বলবো তার আগে, এনআইটি না নিটির সম্বন্ধে বলবো তার আগে এটা বলে দিই আপনাদেরকে যে টিভিকের 106 জন বিধায়ক আপনার 106 জনের মধ্যে অ্যাকচুয়ালি তারা 108 জন, কিন্তু ঠেলাপতি বিজয়ে নিজে দুটো কেন্দ্রে দাঁড়ানোর কারণে এখানে একটা সিট মাইনাস হয়ে যায়, সুতরাং 108 থেকে 107-এ চলে আসে। এরপরে তাদের দলের একজন স্পিকার হয়ে যায়, তাহলে এখানে আরেকজন কমে যায় 106 জন। এরপরে 106 জন থেকে একজন মাইনাস হয়, কারণ আজকে আমি দুপুরবেলার ভিডিওতে বলেছিলাম যে মাদ্রাজ হাইকোর্টের নির্দেশে তাদের একজন বিধায়ক ভোট দিতে পারেননি, ফলে 105 হয়ে যায় সংখ্যাটা আলটিমেটলি। তো টিভিকের 105 জন, আর কংগ্রেসের 5 জন, বামপন্থীদের মধ্যে সিপিআইয়ের 2 জন, সিপিএমের 2 জন, আর ভিসিকের 2 জন, আইইউএমএলের 2 জন বিধায়ক। এছাড়া এআইএডিএমকের একদল বিদ্রোহী বিধায়ক আপনার বিজয়ের পক্ষে ভোট দিয়েছেন। বহিষ্কৃত একজন এএমএমকে দলের বিধায়ক কামরাজ, তিনিও সরকারকে সমর্থন করেছেন। এবার আপনার বিরোধীদের অবস্থান। এআইএডিএমকে দলের প্রধান এড়াপ্পড়ি কে পালানিস্বামী তার 47 জন বিধায়ককে বিপক্ষে ভোট দেওয়ার নির্দেশ দিলেও মাত্র 22 জন বিধায়ক বিপক্ষে ভোট দিয়েছেন। বাকিদের মধ্যে একটি বড় অংশ বিদ্রোহ করে, মানে 25 জন, তারা বিদ্রোহ করে সরকারকে সমর্থন করেছেন। আর এছাড়া তো আপনারা জানেনই ডিএমকে ওয়ার্কআউট করেছে। তো এটা হলো আজকে তামিলনাড়ুর সবচেয়ে বড় ঘটনা। তো এখানে আজকে এনডিএর শক্তি অনেক কমে গেছে, এনডিএ আজকে অনেক দুর্বল হয়ে গেছে, এবং এআইএডিএমকে অ্যাকচুয়ালি জয়ললিতার মৃত্যুর পর থেকেই ক্রমাগত দুর্বল হচ্ছিল। দুর্বল হতে হতে এমন একটা জায়গায় এসেছে যে এখন ডিএমকের বিপরীতে আপনার দাঁড়িয়ে আরেকবার ক্ষমতায় আসার মতন অবস্থায় অ্যাকচুয়ালি ছিল না। তার মধ্যে টিভিকের জন্ম হওয়াতে এআইএডিএমকের জন্য মারাত্মক ক্ষতি হয়ে যায়। তো এটা বোঝা যাচ্ছিল, কিন্তু টিভিকে যে এত দুর্দান্ত রেজাল্ট বিধানসভা নির্বাচনে প্রথম দাঁড়িয়ে মাত্র 2 বছরের মধ্যে 24-এ দলটির জন্ম হয়, আর এই 26-এ তারা এরকম রেজাল্ট করবে কেউ ভাবতে পারেনি। এবার বিজয়ের যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তার তাপ গিয়ে লাগে এআইএডিএমকে। তারা নেতৃত্বের দুর্বলতার জন্য এমনিতেই দলটা খুব দুর্বল হয়ে যাচ্ছিল। এর মধ্যে তাদের মধ্যে এই দলত্যাগ কথাটা বলেনি তারা, কিন্তু ভোট দিয়েছে। যেহেতু তারা হুইপ অমান্য করেছে, সেহেতু এটা তো তারা দলবিরোধী কাজই করেছে, এবং দলবিরোধী কাজের জন্য তাদের সদস্য পদে চলে যাওয়ার কথা। কারণ 47-এর মধ্যে 25 জন সংখ্যাটা কিন্তু 2/3 না, অর্থাৎ দলত্যাগ বিরোধী আইন অনুসারে তাদের এমএলএশিপ চলে যাওয়ার কথা। এখন দলের তরফে যদি স্পিকারকে চিঠি লেখা হয়
এবং দাবি জানানো হয় যে তারা দলের হুইপ অমান্য করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, তাহলে স্পিকার তো নিয়ম অনুসারে তাদের সদস্যপদ বাতিল করে দেবেন। কিন্তু এইটা হয়তো বা স্পিকার ঝুলিয়ে রাখবেন 5 বছর। যাই হোক, শেষ পর্যন্ত হয়তো হাইকোর্ট, সুপ্রিম কোর্ট হতে পারে, এটা ভবিষ্যতের ব্যাপার, আমরা এখন সেই বিষয়ে যাচ্ছি না। এবার আমরা যাচ্ছি যে নিট পরীক্ষা নিয়ে, যেটা আজকের এই ভিডিওর থাম্বনেইলে দেয়া আছে। নিটের জন্য দায়ী কারা? কদিন ধরে এই দেশ তোলপাড়, বিরোধী দলগুলো প্রত্যেকটি দল সরকারের দিকে আঙুল তুলছে। প্রত্যেকটি দল আপনার কি বলে, এই দুর্নীতির জন্য সরকারের মূল মাথা যারা রয়েছে তাদেরকে আপনার অভিযুক্ত করছে। তো এবং এর মধ্যে আজকে